أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জুলফিকার আলী ভুট্টো এবং সিমলা চুক্তি। যে সিমলা চুক্তি নিয়ে বেশ আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে উপমহাদেশ সহ পুরো বিশ্ব মিডিয়াতে। ভারত ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁওতে আক্রমণ হলো। বন্দুকধারীদের আক্রমণে ২৬ জনের মতো নিহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু নদী চুক্তি, পানি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এর পাল্টা জবাব হিসাবে পাকিস্তান ঘোষণা দিয়েছে তাদের সাথে যে সিমলা চুক্তি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, এ জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর মধ্যে, সেই চুক্তিটা পাকিস্তান বাতিলের ঘোষণা দিয়েছে এবং আরো অন্যান্য ব্যবস্থা নিয়েছে। আমরা এখন সিমলা চুক্তির পটভূমিটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমাদের সিমলা চুক্তি কেন, কিভাবে হয়েছে, এর পটভূমি কি সেটা। তো মূলত ১৯৭১ সালের ২০ ডিসেম্বরের ২০ তারিখে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের শাসক হয়েছিলেন। পাকিস্তান ছিল তখন পরাজিত, বিধ্বস্ত। ১৬ ডিসেম্বরের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা। এর ৪ দিন পর ২০ তারিখে, ডিসেম্বরের ২০ তারিখ ৭১-এর ২০ তারিখে ভুট্টো পাকিস্তানের শাসক প্রেসিডেন্ট হয়েছিল। তখনও পাকিস্তানের কোনো সংবিধান ছিল না, লিখিত নিয়মতান্ত্রিক কোনো সংবিধান ছিল না। তো সামরিক শাসক ছিল ইয়াহিয়া খান তখন। বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল তখন পাকিস্তানের শাসক ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। তো ইয়াহিয়া খান যুদ্ধে পরাজিত হওয়ার পর তো সামরিক শাসন মানে মার্শাল লর নিয়ম মেনেই ভুট্টোর কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তখন ভুট্টো হয়েছিলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রেসিডেন্ট, দুটি একসাথে, সামরিক শাসক এবং দেশের প্রেসিডেন্ট, দুটি পদ একই সাথে তিনি ইয়াহিয়া খানের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন। এবং ২০ ডিসেম্বর রাতে পাকিস্তান জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন যে, আমি শপথ করছি বিভক্ত দ্বিখণ্ডিত এই দেশকে আমি নতুন করে গঠন করে একটা নতুন পাকিস্তান গড়ে তুলব। এটা ছিল তার প্রথম বক্তব্যের শপথ এবং অঙ্গীকার জাতির প্রতি। তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি কারাগারে বন্দী ছিলেন। তো ভুট্টোর একটা ইচ্ছা ছিল যে যেকোনোভাবে হোক আলোচনা বা সমঝোতার মাধ্যমে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে মিলিয়ে একটা কনফেডারেশন, যুক্তরাজ্য গঠন করবেন। যেভাবে ভারতে বিভিন্ন রাজ্য মিলে একটা যুক্তরাজ্য আছে না, এমন আমেরিকার মতো একটা কনফেডারেশন গঠন করে পাকিস্তানের ভাঙ্গনটা তিনি ঠেকাবেন। ভুট্টোর এমন ইচ্ছা ছিল। তো ভুট্টো ক্ষমতার বসে প্রথম যে কয়েকটা কাজ করলেন তার মধ্যে একটা ছিল শেখ মুজিবকে রাওয়ালপিন্ডি কারাগার থেকে মুক্ত করলেন। মুক্ত করে একটা বাংলোতে এনে রাখলেন। তো বাংলোতে এনে এই আলোচনা শুরু করলেন শেখ মুজিবের সাথে যে, এই বিষয়ে আমার এমন একটা ইচ্ছা যে আমরা আমরা এই ২ জন মিলে পাকিস্তানকে আমরা ভাঙ্গন ঠেকাবো। আর পাকিস্তানের একটা কনফেডারেশন গঠন করে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান দুটি আলাদা স্বাধীনভাবে থাকবে। তবে একটা সূত্রে গাঁথা থাকবে। তো ভুট্টোর জীবনীকার স্ট্যানলি ওলফোর্ড তিনি লিখেছেন, তো শেখ মুজিবকে ভুট্টো প্রস্তাব দিয়েছিলেন যে আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যা ইচ্ছা আপনি হতে পারেন। ভুট্টো এটা বলেছে যে আমি পবিত্র কোরআন হাতে শপথ করছি যে আপনাকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করতে প্রস্তুত। স্ট্যানলি ওলফোর্ডের ভাষায় আরকি। এছাড়া ভুট্টো শেখ মুজিবকে $৫০,০০০ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তো শেখ মুজিব উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং কনফেডারেশন গঠনের ব্যাপারে টাকার প্রস্তাব গ্রহণ করে এবং ওই টাকার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে এবং প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও তিনি শেখ মুজিব ফিরিয়ে দিয়েছেন। তবে কনফেডারেশন গঠন করা, দুটি অংশ মিলে একটা
কনফেডারেসির মাধ্যমে একটা যুক্তরাজ্য, একটা এই শাসন ব্যবস্থা কায়েম করা যায় কিনা? এ ব্যাপারে শেখ মুজিব বলেছেন, "আমি বাংলাদেশে গিয়ে জনগণের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবো।" তো শেখ মুজিব সরাসরি তাকে মুক্তি দেয়া হলো। মুক্তি দেওয়ার পর শেখ মুজিব সরাসরি ঢাকায় আসতে পারেননি। কারণ ১৯৭১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত তার আকাশপথ ব্যবহারের ব্যাপারে পাকিস্তান থেকে যে ফ্লাইটগুলো বাংলাদেশে আসে, সেই সমস্ত ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যে, ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে পাকিস্তানি বিমান আসতে পারবে না। এজন্য এ ভুট্টো সরকার শেখ মুজিবকে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠাতে পারেনি। তো ভুট্টো কি করল? শেখ মুজিবকে লন্ডন পাঠিয়ে দিল। তো লন্ডন থেকে শেখ মুজিব ১ম এ দিল্লিতে, সেখানে যেহেতু তার খুঁটি গাড়া, দিল্লিতে গেলেন। দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে বা আনুগত্য বা বায়াত নিয়ে শেখ মুজিব ঢাকায় আসলেন। ঢাকায় এসে রেসকোর্সের ময়দানে ভাষণ দিয়েছিলেন। তখন এই ঢাকার রেসকোর্স ময়দানের ভাষণে শেখ মুজিব বলেছেন যে, এই সেই ভাষণে তিনি কনফেডারেশন গঠনের ভাষণ বা আগের পরে এই কনফেডারেশন গঠনের যে প্রস্তাব ছিল, ভুট্টোর পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করেছেন শেখ মুজিব। এবং এটাও বলেছেন যে, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর কোন সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে গেছে। পাকিস্তানের উদ্দেশ্যে শেখ মুজিব বলেছিলেন যে, "আপনারাও শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন।" তো ভুট্টোর যে ১ম স্বপ্ন যে একটা কনফেডারেশন গঠন করে ২ টি দেশের ভাঙ্গন ২ টি দেশের ২ টি অংশের ভাঙ্গন ঠেকাবেন। এটা তার এই আয়োজন এবং এই খাহেশ, এই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন এই ১ম পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর ভুট্টোর সামনে আরো আরো বড় চ্যালেঞ্জ ছিল। সেটা হলো ভারতের মাটিতে আটকে থাকা ৯৩,০০০ বন্দীকে মুক্ত করা। এটা একটি কাজ। আরেকটা কাজ ছিল ভারতের ৭১ সালের যুদ্ধের সময় এই সুযোগে ভারত পাকিস্তানের বিপুল একটা বিশাল একটা এলাকা, ভূখণ্ড দখল করে নিয়েছিল। সেই ভারত অধিকৃত ভূমিকে উদ্ধার করা। এই ২ টি বিষয় ভুট্টোর সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল। তো ভুট্টো কি করলেন? বন্দী মুক্তির বিষয়টাকে আপাতত স্থগিত রেখে যুদ্ধ-বিধ্বস্ত অর্থনীতি, পাকিস্তানের অর্থনীতি, পশ্চিম পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিলেন। ভুট্টো তার অর্থনৈতিক পলিসির নাম দিয়েছিলেন ইসলামিক সোশ্যালিজম। মানে ইসলামিক সমাজতন্ত্র। তো ভুট্টো তার ভাষণ দিতে গেলে প্রায় জায়গায় বলতেন যে, সোশ্যালিজম যেটা, কমিউনিজম সমাজতন্ত্র যেটা, সেটা ইসলাম বিরোধী নয়। সোশ্যালিজম আমাদের ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয়। ভুট্টোর ভাষায় সোশ্যালিজম হলো মুসাওয়াতি মুহাম্মাদি। মুসাওয়াতি মুহাম্মাদি মানে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নির্ভর একটা সামাজিক সাম্য ব্যবস্থা। এটা হলো এই ইসলামিক সোশ্যালিজম। তো ভুট্টো তখন কি করল? এই মুসাওয়াতে মুহাম্মাদি বা ইসলামিক সোশ্যালিজমের আওতায় এই শিল্প কারখানা এবং ব্যক্তিগত সম্পত্তি সরকারি কবজায় অধিগ্রহণ করেছিল। সরকারি আইন করে। মানে কমিউনিস্ট শাসনের মতো করে প্রায়। তো শিল্প কারখানাকে জাতীয়করণ করেছে, রাষ্ট্রায়ত্ত করেছে, ব্যক্তিগত সম্পত্তিকে সরকারি কবজায় অধিগ্রহণ করার একটা আইন জারি করেছে। এবং সবার মাঝে এই সম্পত্তি রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, রাষ্ট্র অধিগ্রহণ কৃত সম্পত্তিগুলো সবার মাঝে সমানভাবে বন্টন করে দিবে। এমনটা ছিল তার ইচ্ছা এবং এটাকে ইসলামের শিক্ষা বলেও ভুট্টো বারবার প্রচার করতে যে সবার সম্পদটা নিয়ে, সম্পদশালী যারা ছিল তাদের থেকে সম্পদটা নিয়ে সমানভাবে সবার মাঝে বন্টন করে দিবে। তো সে মোসাওয়াতে মোহাম্মদী বা ইসলামিক সোশ্যালিজম বলতে ভুট্টোর কাছে ধারণা ছিল এটাই, এমনটা। তো ভুট্টো এটা বলত যে ইসলাম এমন সমতার শিক্ষাই আমাদেরকে দেয়। তো ইসলামিক সোশ্যালিজমের এই স্লোগানের মাধ্যমে ভুট্টো মূলত সম্পদের জাতীয়করণ, শ্রম আইন এবং ভূমি সংস্কার আইন ঘোষণা করেছিল যে এই ইসলামিক সোশ্যালিজমের মাধ্যমে আমি বড়, বড় ইন্ডাস্ট্রি গুলোকে জাতীয়করণ করব এবং শ্রম আইন করব। শ্রমিকদের জন্য শ্রমিক নির্ভর, শ্রমিক অনুকূল আইন করব এবং ভূমি সংস্কার করব যে একজন কতটুকু ভূমির মালিক থাকতে পারবে। তো এই ঘোষণা হলো শ্রম আইন, জাতীয় সম্পদের জাতীয়করণ এবং ভূমি সংস্কার বিষয়ে ঘোষণা হয়ে গেছে। তো এই জাতীয়করণের ঘোষণা ১ম বার ঘোষিত হয়েছিল ১৯৭২ সালের জানুয়ারি ২ তারিখ। এই ঘোষণার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল বড়, বড় প্রতিষ্ঠান এবং বৃহত্তর বড়, বড় যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোতে সেকালে বাংলাদেশ যখন উভয় পাকিস্তান একসাথে ছিল তখনও
এই পুরো বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড়, বড় শিল্প কারখানাগুলোর উপর পাকিস্তানের বিখ্যাত ২২ পরিবারের একচেটিয়া মনোপলি ছিল। সবাই একচেটিয়াভাবে এই ২২ পরিবার, এই ২২ পরিবারে এই অর্থনৈতিক বিষয়গুলোকে তদারক করত। এগুলোকে তারা রাজত্ব করত। মানে দেশের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতির মেরুদণ্ড পুরোটা এই ২২ পরিবারের হাতে কক্ষিগত ছিল। এবং আগের সাবেক যে সেনানায়ক আইয়ুব খান, আইয়ুব খানের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে তার অর্থনৈতিক যে অর্থনৈতিক পলিসিটা এই ২২ পরিবারকে ঘিরে তার অর্থনৈতিক পলিসিগুলো হতো। তার অর্থনৈতিক পলিসিগুলো এই ২২ পরিবারকে ধনী থেকে আরো ধনী করছিল, আর বাকি জনগোষ্ঠীকে গরিব থেকে গরিব করে তুলছিল। তো তার অর্থনৈতিক পলিসি ছিল ২২ পরিবারের অনুকূল। তো ২২ পরিবারের মধ্যে ছিল দাউদ, সেহেগাল, আদমজী, এই যে আমাদের বিখ্যাত আদমজী কলেজ আদমজী আছে না? এরা। এই ধরনের প্রায় ২২ টা পরিবার। সবগুলো নাম উল্লেখ করার প্রয়োজন নেই। তো এই ২২ পরিবারের কাছে পাকিস্তানের মোট ৬৬ 66% শিল্প কারখানা, মানে শিল্প কারখানার একদম ৬৬% এই ২২ পরিবারের কাছে ছিল, মালিকানাধীন ছিল। এই ২২ পরিবারের নিয়ন্ত্রণে ছিল। আর ৮৭ ভাগ ব্যাংকিং ব্যবস্থা এবং ইন্স্যুরেন্স ব্যবস্থা এই ২২ পরিবারের কাছে ছিল। ৮৭ ভাগ, মানে আর বাকি থাকে ১৩%, বাকি অন্যদের, পুরো পাকিস্তানের অন্যদের হাতে। তো প্রেসিডেন্ট ভুট্টো এই জাতীয়করণের ঘোষণাটা টেলিভিশনে দিয়েছিলেন, যাদের ন্যাশনাল টেলিভিশনে, পাকিস্তান পিটিভিতে। তো তিনি এই এই ঘোষণার পরে ২২ পরিবারের একচেটিয়া ব্যবসায়িক সুবিধা ভাঙ্গার জন্য ১০ টি শ্রেণীতে, মানে ১০ টা ক্যাটেগরিতে ৩১ টি শিল্প কারখানা জাতীয়করণ করেছিলেন ভুট্টো। এবং কলকারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত সম্পত্তির অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে লোহা, স্টিল, অটোমোবাইল, কেমিক্যাল, সিমেন্ট, বিদ্যুৎ, গ্যাস, তেল, পরিশোধন সহ ইত্যাদি ভারী কলকারখানাগুলো এর মধ্যে শামিল ছিল। এগুলো এ ধরনের মোট ৩১ টা শিল্প কারখানা জাতীয়করণ করেছে ভুট্টো এই আইনের মাধ্যমে। তো এদের মধ্যে সাবেক সামরিক শাসক আইয়ুব খান এবং আরো বড়, বড় সেনানায়কদের যে আত্মীয়স্বজন যারা এই ২২ পরিবারের মধ্যে ছিল, তাদের এই সম্পদও এই আইনের আওতায় জাতীয়করণের সীমায় পড়ে গিয়েছিল। তো এর মধ্যে যেমন ছিল এই বিখ্যাত যে হাবিব ব্যাংক, পাকিস্তানের, এখন হাবিব ব্যাংকের শাখা বাংলাদেশেও আছে এখনো। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। এই ধরনের বড়, বড় প্রতিষ্ঠানগুলো সবগুলো এই সীমায় পড়ে গেছে। প্রায় এ ৪৩ টি ইন্স্যুরেন্স কোম্পানিকে জাতীয়করণ করা হয়েছিল। মোট ৩১ টি শিল্প কারখানা, মোট ১৩ টি ব্যাংক এবং ১০ টি শিপিং কোম্পানি এবং ২ টি পেট্রোলিয়াম কোম্পানি, এই আরো অনেক কিছু সহ সবগুলোকে জাতীয়করণ করা হয়েছে। এর মধ্যে জাতীয়করণের সীমা থেকে টেক্সটাইল, মানে গার্মেন্টস শিল্প এবং ফুড ইন্ডাস্ট্রি, এই ২ টাকে জাতীয়করণের আওতার বাইরে রাখা হয়েছিল। এমন এ এমনকি বিদেশি মালিকানাধীন যে কোম্পানিগুলো, যারা বিদেশ থেকে ইনভেস্ট করেছে পাকিস্তানে, তাদেরকেও এই জাতীয়করণের আওতার বাইরে রাখা হয়েছে। তো এর পাশাপাশি যাতে সম্পদ নিয়ে বাইরের দেশে পালাতে না পারে, এজন্য এই ২২ পরিবার যে ধনী, ধনী ব্যক্তি ছিল, তাদের মধ্যে থেকে প্রায় ২০০ জন ধনী ব্যক্তির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল এই জাতীয়করণের আওতায়, যাতে তারা বিদেশে পালিয়ে যেতে না পারে। এবং তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদেরকে হুকুম দেয়া হয়েছিল যে, "তোমরা এই যে ২০০ জনের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল, তোমাদের বিদেশে যে যত টাকা তোমাদের গচ্ছিত আছে, বিদেশে যত টাকা তোমরা পাচার করেছো, বিনিয়োগ করেছো, সব টাকা তোমরা পাকিস্তানে ফেরত আনো। না হলে তোমাদের গ্রেপ্তার করে বন্দী রাখা হবে।" তো এই ব্যবস্থায় মোটামুটি কিছুটা কার্যকর হয়েছিল। কিছু টাকা পাকিস্তানে এসেছিল। তবে এটা, এই হিসাবটা কোথাও নেই যে কত টাকা এই ব্যবস্থার আওতায় পাকিস্তানে ফেরত এসেছিল, ফেরত আনা সম্ভব হয়েছিল। তো যাদের পাসপোর্ট, যে ২০০ জনের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল ১৯৭২ সালের মার্চের দিকে, তাদের পাসপোর্ট আবার ফেরত দেওয়া হয়েছিল। তো প্রাথমিকভাবে ভুট্টোর যে ইসলামিক সোশ্যালিজম, যে একটা ইসলামিক এ সমাজতন্ত্রের যে একটা পদক্ষেপ, এটা বাহ্যিকভাবে মোটামুটি কিছুদিন, কয়েক বছর পর্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে পাকিস্তানের অর্থনীতির জন্য এটা ব্যাপক মারাত্মক ক্ষতি হয়েছে। যেমনটা কমিউনিস্ট শাসনের বা পিওর যে কমিউনিজমের যে একটা ক্ষতি, কমিউনিস্ট অর্থনীতির যে ক্ষতি, যে সবকিছু জাতীয়করণ করার পরে দীর্ঘমেয়াদে যেমন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। পূর্ব ইউরোপের যে সমস্ত দেশে এই কমিউনিজম ছিল, সবগুলো ওই অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল। পরে পুঁজিবাদে ফিরে আসার পর তাদের অবস্থা দিন, দিন ফিরেছে আমেরিকার সহযোগিতা এবং নানাভাবে ভর্তুকির মাধ্যমে। তো এই প্রাথমিকভাবে এই এই ভুট্টোর এই অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার কাজে দিয়েছিল। কিন্তু এই পলিসিটা দীর্ঘমেয়াদে কিছু ক্ষতির
কিছু না, বড় ধরনের ক্ষতি ডেকে এনেছিল। প্রথমত এই এই ভুট্টোর পলিসির আওতায় এই কারখানাগুলোর পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? বে সেগুলোর মালিক থেকে ছিনিয়ে নিয়ে ব্যুরোক্রেসি মানে যারা জনপ্রশাসনের লোক, কর্মকর্তা, সচিব পর্যায়ে তাদেরকে এগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তো তারা পদে বড়, কিন্তু কর্মে তো আর তারা ইন্ডাস্ট্রি পরিচালনার যোগ্যতা ছিল না। তো এসব কারখানায় তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। তা কারখানা যেমনই চলুক, মাস শেষে তাদের মোটা অঙ্কের বেতন তো তারা পেয়ে যাচ্ছে। তো কারখানার উন্নতি নিয়ে তাদের ভাবার কি প্রয়োজন? তো আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি দিয়ে আসলে কারখানা চলে না। তো পাকিস্তানের এই যে বিখ্যাত স্টিল মিল বা কুখ্যাত স্টিল মিল, এটার বাংলাদেশে স্টিল মিল ছিল যে চট্টগ্রাম হালিশহরে, সেটা বন্ধ হয়ে গেছিল। সেটাই স্টিল মিলের একটা অংশ। সেটা অবশ্য বন্ধ হয়েছে বাংলাদেশ হওয়ার পরে ১৯৯৬ না ৯৭ সালের দিকে। কিন্তু পাকিস্তান স্টিল মিল এখনো এটা আছে। তবে এটা পাকিস্তানের জন্য, পাকিস্তান অর্থনীতির জন্য বিরাট এক বোঝা। তো এই পাকিস্তানি স্টিল মিলটা যখন জাতীয়করণ করা হলো, জাতীয়করণ করার পরে ভুট্টো সরকার রাসায়ন কর্মকর্তাদেরকে দিয়ে এই মিলটি চালু করেছে। তো ১ম কয়েক বছর মোটামুটি ভালোই হয়েছে। ২০০০ এটা পরবর্তীতে এটা একদম সরকারের জন্য, জাতীয় রাজস্বের জন্য বিশাল এক বোঝা হয়ে গিয়েছে। সর্বশেষ একটা পরিসংখ্যান ২০২১ সালের একটা প্রতিবেদন যে শেষ ১৫ বছর, ২১ সালের আগে শেষ ১৫ বছরে এই স্টিল মিল, যতগুলো স্টিল মিল ছিল পাকিস্তানে, সবগুলো এ সেগুলো $৩৩৪ বিলিয়ন এর বোঝা কর থেকে এগুলোর পেছনে খরচ করতে হয়েছে। জাতীয় যে কর দেয়, কর থেকে, ট্যাক্স থেকে $৩৩৪ বিলিয়ন এই স্টিল মিল, সারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় স্টিল মিল আছে, সেগুলোকে পরিচালনার জন্য ব্যয় করতে হয়েছে। তো গত ১১ বছর, অর্থাৎ ২০১১ থেকে ২১ সাল পর্যন্ত এই স্টিল মিলগুলো থেকে কোনো ধরনের কোনো আয় ছিল না, একদম শূন্য। তো এগুলো ছিল একটা শ্বেত হস্তির মতো, সাদা হাতি পালার মতো অবস্থা। সরকার সেগুলো ভর্তুকি দিয়ে যাচ্ছে। যেমন আমাদের একটা সময় দেশের জুট মিলগুলো, পাট কলগুলো যেগুলো ছিল, এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল। সেজন্য সরকার বাধ্য করে বন্ধ করে দিয়েছিল। এখন আবার নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আসলে রাষ্ট্রায়ত্তকরণ করলেই যে একটা সমস্যার সমাধান হবে তা না। রাষ্ট্রায়ত্তকরণ করলে অনেক সময়, বেশিরভাগ সময়, যদি সঠিক ব্যবস্থাপনা না থাকে, দুর্নীতির সুযোগ থাকে, তাহলে এই রাষ্ট্রায়ত্তকরণটা একটা শিল্প কারখানার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বিবেচিত হয়। যেমনটা পাকিস্তানের স্টিল মিল বা পাকিস্তানের যে রাষ্ট্রায়ত্ত সম্পদগুলোর ক্ষেত্রে হয়েছে। তো এই ভুট্টোর এই রাষ্ট্রায়ত্তকরণ, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন এর যে একটা পলিসি, এই পলিসির দ্বিতীয় যে ক্ষতিটা সেটা হলো দেশের মধ্যে যাদের যাদের কলকারখানা, ইন্ডাস্ট্রিগুলো এখনো জাতীয়করণ করা হয়নি। এমন অনেক পুঁজিপতি, এমন অনেক শিল্পপতিও তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমাদেরটাও যেকোনো দিন হয়তো জাতীয়করণ করে ফেলা হতে পারে। তো তারা ভয়ে তারা কি করলো? ধীরে তারা ব্যবসা শাখা গুটিয়ে পুঁজিগুলো আরব, ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন দেশে তারা স্থানান্তর করে ফেলেছিল। এই যে বিপুল পুঁজি এই রাষ্ট্রায়ত্তকরণের ভয়ে পাকিস্তানের বাইরে চলে গেছে, এটাও পাকিস্তানের অর্থনীতির জন্য বিশাল একটা ধাক্কা ছিল। যে ধাক্কাটা এখনো তারা ভোগ করছে। তো জাতীয়করণের পর সবকিছু জাতীয়করণ করলো। এরপর ভুট্টো কি করলো? এ ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি শ্রমনীতি ঘোষণা করেছে। এতে কি করেছে? শ্রমনীতির মধ্যে জাতীয় মালিকানাধীন এবং বড় কোম্পানিগুলোতে যে সমস্ত শ্রমিকরা কর্মরত ছিল, শ্রমিকদেরকে কি করেছে? রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো এবং এখনো ব্যক্তি মালিকানাধীন থেকে যাওয়া কলকারখানাগুলোর যে মালিকদের সাথে শ্রমিকদেরও ৪%, শতকরা ৪ ভাগ মালিকানা শ্রমিকদের, লাভের মালিকানা, মূল পুঁজি না, লাভের মালিকানা অংশীদার শ্রমিকদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল নতুন শ্রম আইনের আওতায়। তো এবং এছাড়া শ্রমিকদের জন্য আলাদা করে শ্রম আদালত, তাড়াতাড়ি মামলা করে এরা সুবিচার পেতে পারে এবং তাদের জন্য সস্তা, কম দামে আবাসন ব্যবস্থা এবং তাদের এক সন্তানের জন্য মেট্রিক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা এবং মজুরদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে বীমা সুবিধা প্রদান করা হবে। তো এই ধরনের নানা ধরনের শ্রমিক বান্ধব আইন করা হয়েছিল। এই আইন নিয়ে শ্রমিক আইন বা শ্রম আইন ঘোষণা করেছিল ভুট্টো। তো এটা তো এই ধরনের শ্রম আইন তো আসলে মালিকরা মানতে চাইবে না। তো মালিকরা মানতে চায়ও নি। তো এখন কি হলো? মা এই আইন ঘোষণা হওয়ার পর নিয়মিতই করাচিতে, লাহোরে, বিভিন্ন জায়গায় শিল্প এলাকাগুলোতে শ্রমিক আর মালিক পক্ষের মধ্যে নিয়মিত দ্বন্দ্ব, মারামারি, ধর্মঘট, এটা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল।
তো এবং শেষে সরকার হস্তক্ষেপ করে বাধ্য করেছিল মালিকপক্ষকে তাদের এই আইন মানতে। কিন্তু এসব কারণে শ্রমিক মালিক পক্ষের ভিতরে একটা পাকিস্তানে শিল্প কারখানা পরিচালনার একটা ভীতি তৈরি হয়েছিল। তো এই ভীতিটাই যে ওই আমাদের যে দ্বিতীয় ক্ষতি বললাম, ভীতিটাই ইয়াগুলো এই পাকিস্তান থেকে বিনিয়োগটা বিদেশে নিয়ে যেতে তাদেরকে পাকিস্তানের বড় বড় শিল্পপতিদেরকে বাধ্য করেছিল, বা তারা অনেকটা এই বিষয়ে উদ্বুদ্ধ হয়েছিল যে পাকিস্তান থেকে তো আমাদের নিজস্ব পদ্ধতিতে নিজের মতো করে আমরা ব্যবসা করতে পারবো না, এখানে ব্যবসা করে লাভ কি। এরপর তৃতীয় ধাপে যে ভুট্টো যেটা করেছিল, 1972 সালের 1 মার্চে ভুট্টো ভূমি সংস্কার আইন জারি করেছিল। এই সংস্কারগুলোর ভূমি সংস্কার আইনের প্রধান লক্ষ্য ছিল যে পাকিস্তানের যে ফিউডাল সিস্টেম বলতে সামন্ততন্ত্র, জমিদারতন্ত্র, এই ব্যবস্থার অবসান ঘটানো। এটা ছিল ভূমি সংস্কার আইন জারির প্রধান লক্ষ্য। তো এই সংস্কারের অধীনে এ নিয়ম করা হয়েছিল যে খালের পানি, নদীর পানি দ্বারা সেচপ্রাপ্ত জমির মালিকানার সীমা আগে ছিল যে সমস্ত জমি খালের পানি দিয়ে সেচ হয় সেগুলো এমন জমির একজনের মালিকানায় 500 একর থাকতে পারবে। এখন নতুন আইনে এটাকে 100 একর 150 একরে নামিয়ে আনা হয়েছে। আর আগে ছিল বৃষ্টির পানি দ্বারা সেচপ্রাপ্ত জমি, যেগুলোতে খালের পানি নদীর পানি পৌঁছে না, বৃষ্টির পানি দিয়ে সেচ করতে হয়, পানি দিতে হয়, চাষ করতে হয়, সেগুলো আগে ছিল 100 একর, একজন এমন জমির 100 একর জমির মালিক হতে পারত। এখন সেটাকে কমিয়ে 300 একর করা হয়েছিল ভূমি সংস্কার আইনে। তো কয়েক বছর পর এই সীমা 100-300 একরকে কমিয়ে খাল নির্ভর, নদী থেকে সেচ করে এমন জমির জন্য 100 একর, মানে একজন 100 একর জমির মালিক হতে পারে এমন, আর বৃষ্টি নির্ভর জমির জন্য 200 একর সীমা নির্ধারণ করা হয়েছে। তো এটাও ছিল একটা কি সামন্ততন্ত্র, জমিদারতন্ত্রকে বেঁধে ফেলার জন্য, তাদের পরিধিটাকে সীমিত করার জন্য একটা বড় একটা বৈপ্লবিক পদক্ষেপ পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে। তবে এই আইনের একটা ফাঁক ছিল। ফাঁকটা হলো যে ভূমি সংস্কার আইন, এই আইনের কিছু জমিনকে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছিল। সেটা হলো যেমন বাগান, ফলাদির বাগান, এবং দান দান করা, হেবা করা ওয়াকফ সম্পত্তি, দান করা সম্পত্তি, বা মহিলাদের মালিকানাধীন সম্পত্তি, জমি সম্পত্তি মানে জমি জমার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য ছিল না। অর্থাৎ এইসব ক্ষেত্রে এক একজন এই ধরনের জমি 1000-2000 একর মালিক হলেও কেউ একজন সমস্যা নেই। তখন এই আইনের ফাঁক থাকার কারণে সামন্ত প্রভু আর জমিদাররা কি করলো, তাদের 100 বা 200 একর বা 100 একর অতিরিক্ত যে জমিগুলো সেগুলো নিজেদের সন্তানের নামে, নিজের স্ত্রীর নামে হস্তান্তর করা শুরু করেছিল। তখন তাদের আর কাছে তো জমি বেশি নেই, সুতরাং এটা আর সরকার রাষ্ট্রায়ত্ত করতে পারবে না। অথবা নিজেদের চাকর, নিজের যে কর্মচারী তাদের নামে করে দিত। পরে সুযোগ বুঝে তারা আবার সেটাকে নিজের মতো করে নিত, এমন একটা পরিকল্পনা ছিল। তো এই কৌশলে আগের যে বড় বড় বিশাল ভূমির অধিকারী পরিবারগুলো আগের মতোই হাজার হাজার একর জমি নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছিল। এছাড়া শিকারের জায়গা, ঘোড়া, অশ্ব পালনের খামার, গবাদি পশুর খামার, এগুলোকেও ভূমি সংস্কার আইনের বাইরে রাখা হয়েছিল। তো সবাই কি করতো, তার বিশাল জমিকে এই খামার বাড়ি বানিয়ে রাখতো, গবাদি পশুর চারণভূমি বানিয়ে রাখলে তো তাদের ওই আইনের আওতামুক্ত থাকতো, এগুলোকে আর রাষ্ট্রায়ত্ত করা হতো না। তবে এই আইনের আওতায় যে সমস্ত কিছু জমি উদ্ধার করা হয়েছিল জমিদারদের থেকে, সেই জমিটা তারা এই সরকার বেলুচিস্তান এবং সিন্ধ প্রদেশের বেশ কিছু সাধারণ কৃষকদেরকে এই জমি বন্টন করে দেওয়া হয়েছিল। তখন এছাড়া অর্থনৈতিক উন্নতির জন্য ভুট্টো সরকার আরেকটা কাজ করেছিল, সেটা হলো পাকিস্তানি রুপির অবমূল্যায়ন। তো তখন $1 মূল্য ছিল এ 4.76 রুপি। তো 1972 সালের মে মাসে এর দাম নির্ধারণ করা হয়েছিল 11 টাকা, মানে 11 রুপি। মানে $1 মানে 11 রুপি দিয়ে একটা ডলার পাওয়া যেত। 4 টাকা থেকে, মানে 5 টাকা থেকে 11 টাকায় উন্নীত করা হয়েছিল। তো অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর অর্থনৈতিক মুদ্রার অবমূল্যায়ন করার জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিক মহল থেকে চাপ দেওয়া হয়েছিল। তো রুপির অবমূল্যায়ন করা না হলে পাকিস্তান তার পণ্য রপ্তানিতে সমস্যার সম্মুখীন হতো, এবং বৈদেশিক ঋণ পেতেও সমস্যা হচ্ছিল। এজন্য তারা মানে মুদ্রা অবমূল্যায়ন করেছিল। তো তখন এই অর্থনৈতিক সংকটের সময় ভুট্টো আরব রাষ্ট্র এবং বিভিন্ন আরব রাষ্ট্র থেকে, ইরান থেকে প্রচুর পরিমাণ ঋণ ঋণ পেয়েছিল, ঋণের সুবিধা পেয়েছিল। শুধু ইরানেই পাকিস্তানকে ঋণ দিয়েছিল 550 মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, সৌদি আরব পাকিস্তানের জন্য লক্ষ লক্ষ ডলার মানে অনুমোদন করেছিল। তো এই ব্যবস্থাগুলো যেমন ঋণ, রুপির অবমূল্যায়ন, জাতীয়করণ,
এইগুলোর কারণে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থার মোটামুটি সাময়িকভাবে কিছুটা উন্নতি হয়েছিল। ভঙ্গুর অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তো ভুট্টোর তথাকথিত সো কল্ড ইসলামী সমাজতন্ত্র ভাঙ্গাচোরা অর্থনীতি পাকিস্তানকে কিছু সময়ের জন্য হলেও একটা লাইফ সাপোর্ট দিয়েছিল। যদিও দীর্ঘমেয়াদে এই ইসলামিক সমাজতন্ত্র তার জাতীয়করণ, রাষ্ট্রায়ত্তকরণ এই ব্যবস্থাটা বিপুল ক্ষতির মুখোমুখি করেছিল পাকিস্তানকে। তারপর সাময়িকভাবে একটা সুফল দেখা গিয়েছিল। তো এরপরে অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি ভুট্টো এই গণতন্ত্র, পাকিস্তানের গণতন্ত্র বলতে যেমনটা বোঝায় আরকি। এই গণতন্ত্রকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেছিল। তিনি ১৯৭২ সালের এপ্রিলে একটি অন্তর্বর্তীকালীন সংবিধানের মাধ্যমে সামরিক আইন তুলে নিয়েছিলেন। তখন এরপরে তিনি এই অন্তর্বর্তীকালীন সংবিধানের অধীনে এ ২২শে এপ্রিল ১৯৭২ সালের ২২শে এপ্রিল তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে বেসামরিক রাষ্ট্রপতি, এতদিন তো সামরিক শাসক ছিলেন। ওই অন্তর্বর্তীকালীন সংবিধানের মাধ্যমে বেসামরিক রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। এই ধরনের অর্থনৈতিক সংস্কার এবং একটা অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়ন, এই জরুরি কাজের পর এই পাকিস্তানের মানে ভুট্টোর সামনে রাষ্ট্রপতি ভুট্টোর প্রেসিডেন্ট ভুট্টোর সামনে একটা বাস্তব চ্যালেঞ্জ, যেটা চ্যালেঞ্জ সেটা সামনে এসেছে। সেটা হলো ৭১ সালের যুদ্ধে বন্দী এ ভারতে বন্দী থাকা পাকিস্তানি সেনা এবং সাধারণ সিভিলিয়ানদের মুক্ত করা এবং ভারতের জবরদখলকৃত অঞ্চলগুলোকে ফেরত আনা। তো ১৯৭১ সালের যুদ্ধে মানে ভারতের সেনারা পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশের আন্তর্জাতিক সীমান্তা এলওসি এম এই আন্তর্জাতিক সীমানা বরাবর প্রায় ১২,৫০০ বর্গ কিলোমিটার পাকিস্তানি এলাকা দখল করে নিয়েছিল কারা? ভারতীয় সেনারা। এছাড়াও গিলগিট বাল্তিস্তান যেটা এখন লাদাখের অন্তর্ভুক্ত। এই গিলগিট বাল্তিস্তানেও প্রায় ৮০০ বর্গ কিলোমিটারের বেশি জায়গা ভারত জবরদখল করে নিয়েছিল পাকিস্তান থেকে। তো এই মোট দখলকৃত জমির আয়তন ছিল ১৩,০০০ প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটারের চেয়েও বেশি। তো এই একটা বিশাল একটা এলাকা। এই বিশাল এলাকার এতগুলো বিশাল ভূখণ্ড পাকিস্তানের হাতছাড়া হয়ে গেল ৭১ সালের যুদ্ধে। এটাকে ফিরিয়ে আনার একটা চ্যালেঞ্জ। আবার ৯৩,০০০ মানুষ ভারতে বন্দী আছে, তাদেরকে মুক্ত করা। এটা ছিল আসলে প্রকৃত এবং কঠিন চ্যালেঞ্জ। তো এই ৯৩,০০০ বন্দীর মধ্যে ১৬,০০০ ছিল এই বেসামরিক নাগরিক, সাধারণ নাগরিক, বেসামরিক নাগরিক। আর বাকি ছিল নিরাপত্তা বা সেনাবাহিনী বা সেনা কর্মকর্তা। তো ১৯৭২ সালের এপ্রিল মাসে প্রাথমিকভাবে পাকিস্তানে বন্দী থাকা কিছু ভারতীয় বন্দীর বিনিময়ে ভারতও কি করেছে? পাকিস্তান ওদিক থেকে কিছু বন্দীর মুক্তি দিয়েছে। আর ভারত ওদিক থেকে কয়েকজন অসুস্থ পাকিস্তানি বন্দীকে মুক্তি দিয়েছে। তো এটা ছিল সংখ্যায় খুবই কম। তো বাকিরা তখনও বিপুল ৯৩,০০০ এর মধ্যে প্রায় সবাই তখনও কারাগারে বা ভারতের হাতে বন্দী ছিল। এবং এদিকে আবার ভারতের পক্ষ থেকে একটা চাপ ছিল ঢাকা এবং দিল্লি উভয়ে বারবার পাকিস্তানের বিরুদ্ধে মানে যুদ্ধাপরাধের বিচার হুমকি দিচ্ছিল এবং এই উদ্দেশ্যে ঢাকা এবং দিল্লি উভয় দেশ মিলে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় ১৫০০ কর্মকর্তাকে এ বিচারের জন্য তালিকাভুক্ত করেছিল যে এদেরকে বিচার করতে হবে। পরে অনেক যাচাই বাছাইয়ের পর এই সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১৯৫ জন করা হয়েছিল। তো এই বিচারের জন্য যাদের ১৯৫ জনের মধ্যেও পাকিস্তান মানে ইস্টার্ন কমান্ডের প্রধান কমান্ডার মানে সেনাপ্রধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজিও ছিলেন। তাকেও এই যুদ্ধ অপরাধের জন্য বিচারের আওতায় রাখা হয়েছিল। তো এই বিচারের হুমকি নিয়মিতই ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হচ্ছিল। এছাড়া আরেকটা সমস্যা ছিল যেটা এই যুদ্ধবন্দী এবং জবরদখলকৃত নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোকে সামনে রেখে ভারত চাচ্ছিল এই দর কষাকষি করে বা কাশ্মীরের জন্য সমস্যাটাকে একটা স্থায়ীভাবে নিজেদের অনুকূল করে সমাধান করতে, যে এই যুদ্ধবন্দীকে মুক্তি দেয়া আর জবরদখলকৃত জমিভূমিগুলোকে ফেরত দিবে এই শর্তে যে পাকিস্তান কাশ্মীরের যে ভারতের হাতে যে কাশ্মীর যতটুকু আছে এই দখলটা পাকিস্তান স্থায়ীভাবে মেনে নিবে, যেটা ভারতের অংশ। পাকিস্তান আর কখনো দাবি করবে না। এমন একটা বিষয় দর কষাকষির জন্য ভারত প্রস্তুতি নিচ্ছিল। তো কাশ্মীরের যে সমস্যা সেটা ছিল আসলে জুলফিকার আলী ভুট্টোর ব্যক্তিগত নিজস্ব রাজনৈতিক একটা মৌলিক দিক। ভুট্টো সবসময় বলতো যে কাশ্মীরের জন্য আমরা ১০০০ বছর লড়াই করব। তারপর আমরা কাশ্মীরের অধিকার ছাড়ব না।
তো এমন একজন নিয়মিত যে স্লোগান এমন স্লোগান দিলে তার পক্ষে কাশ্মীর নিয়ে ছাড় দেয়া তো তাদের কঠিন এবং তার রাজনৈতিকভাবে তার জন্য একটা আত্মহত্যার শামিল। মানে ভারতে আলোচনার জন্য গিয়ে তিনি কাশ্মীরকে হারাবেন, হারিয়ে আসবেন এটা তার জন্য কোনোভাবে সম্ভব ছিল না। তো এখন কি করতে হবে? আলোচনা তো বসতে হবে। ৯৩,০০০ মানুষকে মুক্ত করে আনতে হবে এবং প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি ভূমিকে উদ্ধার করার ব্যবস্থা নিতে হবে। নাহলে তো উপায় নেই। কিছু একটা করতে হবে। এজন্য ভুট্টো কি করলেন? আটঘাট বেঁধে নামলেন। ব্যাপক প্রস্তুতি নিলেন এবং এই কিভাবে কোন কথা বলবেন, কার সাথে কি হবে, কে কোন কথা বলবে, কে কোন প্রশ্নের উত্তর দিবে। এভাবে নিয়মিত তার কর্মীদেরকে যাদেরকে নিয়ে ভুট্টো ভারতে যাবেন আলোচনার জন্য। তো তাদেরকে নিয়মিত রিহার্সাল দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সবাইকে একদম পুরোপুরি আলোচনার টেবিলে বসার আগে এ ভালোভাবে প্রস্তুতি নিলেন এবং কে কিভাবে কোন কার্ড আলোচনার টেবিলে কার্ডটা খেলবে, ভুট্টো ভালোভাবে সবগুলো কার্ডকে সাজিয়ে গুছিয়ে একদম প্রস্তুতি চূড়ান্ত করেছে। তো ভুট্টোর হাতে যে আপনি পরাজিত শক্তির হাতে আসলে কোনো তাস থাকে না খেলার মতো। কিন্তু ভুট্টোর হাতে একটা বড় একটা তুরুপের তাস ছিল খেলার মতো। সেটা হলো পাকিস্তান ২ ভাগে বিভক্ত হওয়ার পর পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে তখন লক্ষ, লক্ষ বাঙালি আটকে পড়া ছিল। তো এরা ৭১ সালের যুদ্ধের আগে চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তানে গিয়েছিলেন এই বাঙালিরা। তাদের মধ্যে প্রায় ৩৫,০০০ ছিলেন প্রাক্তন সেনা সদস্য, প্রায় ২০,০০০ ছিলেন সাবেক সরকারি কর্মচারী। তো জুলফিকার আলীর হাতে এই এই লক্ষ, লক্ষ বাঙালিরা একটা তুরুপের তাস ছিলেন। যে তাদেরকে ব্যবহার করে ভুট্টো কিছু তাস খেলতে পারবেন। এদেরকে দেখিয়ে বন্দি মুক্তির একটা ফয়সালা করা যাবে। পাকিস্তানি ৯৩,০০০ বন্দির। তো ভুট্টো এদেরকে পাকিস্তান ত্যাগ করতে দেননি। ত্যাগ করতে বাধা দিয়েছিলেন আটকে পড়া বাঙালিদেরকে। তো এর অর্থ ছিল এই যে ভারতে এবং ঢাকা এবং ভারতের হাতে ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিপরীতে লক্ষ, লক্ষ বাঙালি নাগরিককে পাকিস্তানে আটকে রাখা হয়েছে। এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে ভুট্টো। তো এটা ছিল ভুট্টোর খেলার মতো একটা কার্ড। ভুট্টোর হাতে আরেকটা কার্ড ছিল। সেটা হলো ভুট্টো পাকিস্তান করছিল কি? পাকিস্তান তার আন্তর্জাতিক যে মিত্র ছিল, চীন, আরব রাষ্ট্রগুলো, সেই মিত্রগুলোকে পাকিস্তান বলে রেখেছে, ভুট্টো বলে রেখেছে যে, ভারতের সাথে বন্দী এবং জমির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে যেন তার মিত্র রাষ্ট্রগুলো যেন স্বীকৃতি না দেয়। এবং এই কারণে বাংলাদেশ পাকিস্তানের ভেটোর কারণে, পাকিস্তানের সক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে পারছিল না। তো ১৯০০ কারণ ভারত বা পাকিস্তান কি করছিল? চীনকে দিয়ে যখনই বাংলাদেশ আবেদন করত বা পাকিস্তান চীনকে দিয়ে সে প্রস্তাবে ভেটো দিত। তবে এখানে একটা ব্যতিক্রম ঘটনা ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে ব্রিটেন বাংলাদেশকে মানে স্বীকৃতি দিয়েছিল বন্দি বিনিময় চুক্তির আগেই। এর প্রতিবাদে পাকিস্তান কি করেছে? এ ব্রিটিশ যে কমনওয়েলথ, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল তাদেরকে নিয়ে একটা সংগঠন আছে কমনওয়েলথ। সেই কমনওয়েলথ থেকে নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করেছে যে, "তোমরা আমার কথা আমার সম্মানিত করোনি, আমি তোমাদের কমনওয়েলথ এ থাকব না।" পাকিস্তান বেরিয়ে গেছে। তো পাকিস্তানের চাপের কারণে চীন, ইরান, তুরস্ক, সৌদি আরব সহ অনেক রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এবং পাকিস্তানের অনুরোধে চীনও বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের আবেদনে নিয়মিত ভেটো দান অব্যাহত রেখেছে। পাশাপাশি এদিকে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর উপর নিয়মিত চাপ আসতে শুরু করেছিল যে, বাংলাদেশের আইনি মর্যাদা পেতে হলে, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের সাথে দ্রুত একটি চুক্তি করে ফেলতে হবে। এদিক দিয়েও ভারত এবং দিল্লি এবং ভারতে বাংলাদেশ একটা চাপে ছিল। তো সব দিক বিবেচনায় সব দিক দিয়ে গুছিয়ে ১৯৭২ সালের জুন মাসে জুলফিকার আলী ভুট্টো ভারতের সিমলা শহরে গেলেন। তার সাথে ছিল ৯২ জনের একটা প্রতিনিধি দল। এবং ভুট্টো নিজের সাথে নিজের আদরের কন্যা বেনজির ভুট্টোকেও সাথে নিয়ে গিয়েছিলেন এই দলে। তো ভুট্টো প্রতিনিধি দলের প্রত্যেকটা সদস্যকে আলাদা, আলাদা করে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে এই জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আর পাশাপাশি বেনজিরকে ভুট্টো আলাদা করে বলে দিয়েছিলেন যে, "মা, তুমি এমনভাবে থাকবে যাতে তোমাকে হাসি-খুশিও না দেখায়, আবার চিন্তিতও মনে না হয়। তুমি তোমার মুখভঙ্গি, তোমার অভিব্যক্তি এমনভাবে রাখবে। তুমি সবসময় স্বাভাবিক আচরণ করবে। তুমি হাসিমুখে থাকলে মানুষ ভাববে এতগুলো পাকিস্তানি সেনা কারাগারে পড়ে আছে আর রাষ্ট্রপ্রধানের মেয়ে হেসে খেলে বেড়াচ্ছে। তোমাকে চিন্তিত দেখলে ভারতীয়রা মনে করবে রাষ্ট্রপ্রধানের মেয়ে ভয়ে চুপসে আছে। আর পাকিস্তানিরা ভাববে তোমার মন কালো দেখে মন খারাপ দেখে
যে আর কোনো মনে হয় আশার কোনো আলো নেই। মানে ভুট্টো গিয়েছে চাকরি মানে কোনো সমাধান নিয়ে আসতে পারবে না। তো তুমি কি এটা স্বাভাবিকভাবে থাকবে। হাসবেও না আবার কাঁদবেও না। এমন মাঝামাঝি অবস্থায় এমন একটা অভিব্যক্তি তুমি ধরে রাখবে। মেয়েকে এমন পরামর্শ দিয়েছে। আর এই তার দলকে ৯২ জনের যে বাহিনী ব্যুরোক্রেসি যারা সচিব, আমলা ছিল, তাদের সম্পর্কে বলা হয় যে ভুট্টো তাদেরকে নিয়ে এমন একটা পরিবেশ মানে তৈরি করেছিলেন যাওয়ার আগে এবং পাকিস্তানের ভারতের সিমলা যাওয়ার আগে এবং পরে যে ভুট্টো যেন সিমলা যে শহরে সেখানে চুক্তি করতে নয়, দীর্ঘদিন ধরে রিহার্সাল করা কোনো নাটক মঞ্চস্থ করতে গিয়েছিলেন সিমলাতে। মানে পাক প্রতিনিধি দলের প্রত্যেকটা প্রতিরোধ দলের সদস্য কখন কোন সংলাপ বলবে, শুধু সংলাপ নয়, সংলাপের সময় নাকি কোন অভিব্যক্তিতে সংলাপটা সে উচ্চারণ করবে সেটাও নাকি ভুট্টো তার পরিকল্পনা অনুসারে সবাইকে শিখিয়ে দিয়েছিলেন। তো এখন আলোচনা শুরু হলো, গিয়েছেন সবকিছু গুছিয়ে। তো ভারতের আলোচনায় ভারতের এজেন্ডা ছিল তিনটি, মানে পাকিস্তানকে তিনটি বিষয় বাধ্য করবে। এই তিনটি বিষয় ছিল ভারতের প্রধান এজেন্ডা। এক, ভারত অধিকৃত কাশ্মীরকে ভারতের স্থায়ী অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে পাকিস্তানকে। ২ নম্বর হলো যুদ্ধ অপরাধের জন্য বন্দী সৈন্যদেরকে বিচারে সম্মতি দিতে হবে। ২ নম্বর ভারতের এজেন্ডা। ৩ নম্বর হলো বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং জাতিসংঘের সদস্য মানে লাভের জন্য পথে বাধা দেয়া যাবে না। এটা ছিল ভারতের ৩ টি মৌলিক এজেন্ডা। অন্যদিকে পাকিস্তানের এজেন্ডা ছিল ভারতের এই ধরনের দাবিগুলোর একটাও না মেনে নিজের অঞ্চল এবং বন্দীদেরকে ফিরিয়ে নেয়া। পাকিস্তানের এজেন্ডা ছিল এটাই। যেকোনো মূল্যে এমনটা করার জন্য পাকিস্তান সংকল্প করে সিমলাতে গিয়েছে। তো এম এ আ ২৮ জুন মাসের ২৮ তারিখ থেকে জুলাই ২ তারিখ পর্যন্ত ৫ দিন ধরে এই ২ দেশের মধ্যে আমলা, সচিব এবং সরকারি মধ্যে উত্তপ্ত আলোচনা, সমালোচনা, বিতর্ক, আলোচনা চলছে। এই বন্দি মুক্তি, এ ভূমি উদ্ধার ইত্যাদি নিয়ে। তো ভারতীয় যে আলোচক দলের একজন সদস্য ছিলেন সরকারি কর্মকর্তা কে.এন. বক্সী। তো কে.এন. বক্সী লিখেছেন যে ভারত সরকার ভুট্টোর সাথে আলোচনা বসার আগেই তারা একটা মৌলিক বিষয় সবাই একমত ছিল, যারা তারা কোনো অবস্থাতেই ভুট্টোকে বিশ্বাস করবে না। তারা ভুট্টোর কোনো কথাকে, কোনো আশ্বাসকে বিশ্বাসযোগ্য মনে করবে না। এমন একটা সিদ্ধান্ত নিয়েই ভারতীয় কর্মকর্তারা আলোচনা বসেছে। তো ভারতীয় কর্মকর্তাদের মানে বক্তব্য অনেকটা এমন ছিল যে, যেখানে ভুট্টোর মাও ভুট্টোকে বিশ্বাস করতে পারে না, সেখানে আমরা কিভাবে বিশ্বাস করি? কিন্তু আলোচনা শুরু হওয়ার পর ভুট্টো তো আগে থেকে সব রিহার্সেল, সব প্রশিক্ষণ সবকিছু গুছিয়ে একদম যাকে ওয়েল প্ল্যান্ড সবকিছু গুছিয়ে পরিকল্পনা করে গিয়েছে। তো তো আলোচনা শুরু হওয়ার পর দেখা গেল মানে ভারতীয়রা যে পরিকল্পনা নিয়ে বসেছে, ভুট্টো আলোচনার টেবিলে বসার পর আলোচনা কিছুটা অগ্র হওয়ার পর চিত্রটা সম্পূর্ণ উল্টে গেছে। মানে ভুট্টো মানে কোনো এক জাদু বলে আলোচনার পরিবেশটাকে, আলোচনার টেবিলটাকে সম্পূর্ণ অকল্পনীয়ভাবে নিজেদের অনুকূলে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। এবং এমন একটা পরিবেশ এ মানে সৃষ্টি হয়েছিল ভারতীয়দের মধ্যে, ভারতীয় কর্মকর্তারা আলোচনা টেবিলে বসার পর তাদের ভিতরে এমন একটা পরিবেশ সৃষ্টি হতো যে কে.এন. বক্সী যে সরকারি কর্মকর্তা তিনি বলেছেন যে ভুট্টো ভারতের সাথে হাজার বছর ধরে যুদ্ধ করার কথা বলতেন, আলোচনার টেবিলে বসে তিনি খুবই মিষ্টি কথা বলছিলেন। এবং তিনি ক্রমাগত যে হানি অ্যান্ড মিল্ক মানে এই ধরনের কেএন বক্সীর ভাষায় তিনি ক্রমাগত দুধের নহর, মধুর নহর এবং মধুর প্রবাহমান নদী এই ধরনের মজার মিষ্টি কথা শোনাচ্ছিলেন। এবং পারস্পরিক শান্তি, সমৃদ্ধি, সুখ, সৌহার্দ্য, সংহতি এই ধরনের নানান বড় বাক্য বুলি আওড়াচ্ছিলেন আলোচনা টেবিলে বসে দ্বিপাক্ষিক আলোচনা ভুট্টো। তো কেএন বক্সীর কথা মতে যে ভুট্টোর কথাগুলো আমাদের কানে সবার মধ্যে একটা মিষ্টি সুরেলা কোমল সংগীতের মতো শোনাচ্ছিল। ভুট্টো এমন ভঙ্গিতে আমাদেরকে আলোচনার মধ্যে মোহগ্রস্ত করে ফেলেছিল। তো তার মনে হচ্ছে আমরা ভুট্টোর কথা নয়, আমরা একটা মধুর একটা সংগীত শুনতে পাচ্ছি। অর্থাৎ তার মানে হলো ভারতীয়রা ভুট্টোর মিষ্টি কথা বিশ্বাস করতে শুরু করেছিল। তো কে.এন. বক্সী আরো লিখেছেন যে ভুট্টোর বাকচাতুর্যে এক পর্যায়ে আলোচনার পরিবেশ এমন পর্যায়ে উপনীত হয়েছিল যে ভারতের সরকারি কর্মকর্তা যারা আলোচনা টেবিলে বসেছে
তারা ১৯৭১ সালের যুদ্ধে যে তারা যে জয় হয়েছিল, তারা যে জয়ী হয়েছিল, এজন্য তাদের মানে নিজেদেরকে অনুতপ্ত মনে হচ্ছিল। মানে তারা জয়ী হয়ে মানে একটা অপরাধ করে ফেলেছে। ভুট্টোর বক্তব্যের ভঙ্গিটা, তার বক্তব্যের মধ্যে এমনভাবে সে কথাটা তুলে ধরেছে, তারা কিছুটা যেন লজ্জা পাচ্ছিল। ইস! আমরা কেন জিতলাম? ভারতীয় কর্মকর্তাদের মানে কিছুটা সময়ের জন্য এমন একটা তাদের ভিতরে আবহাওয়া তৈরি হয়েছিল। কেএন বক্সীর ভাষায়। তো এমন তো আলোচনার যত অগ্রসর হচ্ছিল মানে টালমাটাল অবস্থা ছিল, কিন্তু যত আগাচ্ছিল ততই যেন এ মানে তারা উম ভারতীয়রা মানে পাকিস্তানের কাছে মানে মাথা নত করতে শুরু করেছিল, এমন পরিবেশ তৈরি হয়েছিল। তো তারপরও আলোচনার মধ্যে তো চড়াই-উতরাই থাকে। তো আলোচনার উত্থান-পতন যে ছিল না এমনটা তা নয়। এমন ছিল। বিশেষ করে পহেলা জুলাই। সেদিন একটা বিশাল এক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল যে আলোচনা ভেস্তে যাবে, ভেঙে যাবে, চলে যাবে পরদিন সবাই। এমন অবস্থা হয়েছে। তো এসব অচলাবস্থার কারণে এ আলোচনার মেয়াদ আরেকদিন বাড়ানো হয়েছে। মানে জুলাই ২ তারিখ পর্যন্ত আরেকদিন বাড়িয়ে ২ তারিখে বর্ধিত আলোচনা করা হবে এমন একটা সিদ্ধান্ত হয়েছিল। তো বেনজির ভুট্টো পরবর্তীতে সেই সিমলা চুক্তির স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন যে ২ তারিখে ঘটনা ছিল এমন যে বাবা তাকে ডেকে বলেছেন যে, "আমরা ২ তারিখে আলোচনা হলো, বর্ধিত আলোচনা। আলোচনার পরে কোনো ফলাফল আসেনি।" তো জুলাই ভুট্টো তাকে বলেছে, "মা, আমরা আগামীকাল এ রাওয়ালপিন্ডি চলে যাব। তুমি জিনিসপত্র গুছিয়ে নাও। ভারতের চাপিয়ে দেওয়া কোনো চুক্তি ছাড়াই আমরা ফিরে যাব।" ভুট্টোর কথা মেয়েকে বলছেন। ভারতীয়দের ধারণা যে চুক্তি ছাড়া আমরা দেশে ফিরে যেতে পারব না। এ তাই তারা যা বলল আমরা সেটাই মানতে বাধ্য। এবং তাদের সমস্ত দাবি-দাওয়া আমরা মুখ বুজে মেনে নিব। ভারতীয়রা এমনটা মনে করছে, আলোচনার টেবিলে আমার এমন মনে হয়েছে। তো তা আমরা বেনজির ভুট্টোকে উম ভুট্টো বল বাবা ভুট্টো বলছেন যে, "দেশ বিক্রির বিনিময়ে আমরা কোন চুক্তিতে পৌঁছাতে পারব না। তা দেশ বিক্রি করে চুক্তি করার চেয়ে আমরা অনেকটা হতাশ হয়ে খালি হাতে পাকিস্তানে ফিরে যাব। এটা আমাদের জন্য ভালো।" এই কথা শুধু মেয়েকে বলেছেন তা না। ভুট্টো পরদিন মিডিয়াতে একদম প্রকাশ্যে এই ধরনের প্রায় অনেকটা এমন কথাই অভিব্যক্তি প্রকাশ করেছেন সাংবাদিকদের কাছে। তো এমন চূড়ান্ত কথা বলার পরও যে চলে যাবেন পরদিন ২ তারিখে চলে যাবেন। এমন কথা বলার পরও সেদিন ভোর ৪:৩০ টায় মানে গভীর মানে শেষ মানে তখন সবাই ঘুমায়। ভোর ৪:৩০ টায় কোনো একভাবে ভুট্টো আবার ইন্দিরা গান্ধীর সাথে বসার একটা ব্যবস্থা করেছেন যে আবার শেষবারের মতো একবার বসা যাক। তো নানাভাবে চেষ্টা করে আরেকবার বৈঠকের ব্যবস্থা করেছেন। ইন্দিরা গান্ধীর সাথে বৈঠকে বসেছেন ভোর ৪:৩০ টায়। তো গিয়ে ভুট্টো দেখলেন যে আসলে কোনো এতগুলো কর্মকর্তা নিয়ে সিমলা আসলো, এতগুলো পাকিস্তানি কর্মকর্তা আসলো। কিন্তু এতদিন আলোচনা হলো দীর্ঘ ৫ দিন কোনো সমাধান হলো না। এজন্য ইন্দিরা গান্ধী খুব পেরেশান ছিলেন। তিনি খুব স্বস্তিতে ছিলেন না যে এত কিছু করার পর একটা চুক্তি হলো না। এটাও তার জন্য এক ধরনের একটা অস্বস্তিকর, তিনিও নার্ভাস ছিলেন। তো ২ জনে মুখোমুখি বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো বৈঠক চলাকালে এম ইন ভুট্টোকেও চা দেয়া হয়েছে, ইন্দিরা গান্ধীকেও চা দেয়া হয়েছে। ভুট্টো তো নিজের চা তিনি পান করছেন। কিন্তু ইন্দিরা গান্ধীকে দেখলেন যে তিনি চা পান করছিলেন না। চায়ের কাপটা নিজের স্থানে আছে। ইন্দিরা গান্ধী কি করেছিল? নার্ভাস ভঙ্গিতে নিজের যে ভ্যানিটি ব্যাগ ছিল, হ্যান্ডব্যাগ, সেই হ্যান্ডব্যাগটা নাড়াচাড়া করেছিল, উল্টে-পাল্টে দেখছিল। এই ভঙ্গিটাই বলে দিচ্ছিল ভুট্টো তো শেয়ানা পাবলিক, সে নারীদের মনস্তত্ত্ব ভালোই বোঝে। সে তখন বুঝতে পেরেছিল যে ভ্যানিটি ব্যাগ নাড়াচাড়া দেখে এবং চা পান করতে না দেখে যে ইন্দিরা গান্ধী সে খুব নার্ভাস আছে এখন। এবং তার মানসিক অবস্থা এখনটা মানে ভঙ্গুর। মানে খুব নরম মানসিক অবস্থায় আছে এখন। সে এখন কঠিন, যাকে লৌহ মানবী বলা হয়, সে এখন লৌহ মানবীর অবস্থায় নেই। কোমল নারীর অবস্থায় আছে। ভ্যানিটি ব্যাগ নাড়াচাড়া করা, এটা একটা প্রমাণ। তো ভুট্টো তখন কি করল? বুঝল যে এখনই ইন্দিরা গান্ধীকে রাজি করানোর মোক্ষম সময়। তো এখন যদি রাজি করতে পারি হবে, না হলে আর কখনো এই অনুকূল চুক্তি করা সম্ভব না। তখন ভুট্টো কি করল? ভুট্টো তো চাপাবাজ, খুবই বক্তব্য দিতে পারে ভালো করে, চাপা মারতে পারে। ভুট্টো নিজের সমস্ত বক্তব্য শক্তি একত্র করে কাজে লাগিয়ে একটানা ০.৫ ঘন্টা ভাষণ দিয়েছে। মানে ০.৫ ঘন্টা কথা বলেছে। ইন্দিরা গান্ধী একদম চুপচাপ ভুট্টোর ভাষণ শুনে গেছে। তো ভাষণের এক পর্যায়ে বক্তব্যের এক পর্যায়ে ভুট্টো বলেছে ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করে যে, "ইন্দিরাজি, আমি এবং আপনি দুজনেই গণতান্ত্রিক নেতা। তো এই অঞ্চলটা দেশভাগ হয়েছে। পাকিস্তান, ভারত আলাদা হয়েছে। আলাদা হওয়ার পরেও কিন্তু শান্তিপূর্ণ হয়ে ওঠেনি। তো এখন আমরা দুজন যদি চাই এই দুটি দেশকে, অশান্তিময় দেশকে আমরা শান্তির দিকে নিয়ে যেতে পারি। আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আবার সেই পুরনো ক্ষত আরো গভীর হয়ে উঠবে।" তো এরপরে আরেকটা কথা ভুট্টো বলেছিলেন যে ইন্ডিয়াকে উদ্দেশ্য করে যে,
সামরিক বিজয় এটা ইতিহাসের অংশ। আপনি মানে এটা বোঝাতে চেয়েছেন ভুট্টো যে আপনি সামরিকভাবে বিজয়ী হয়েছেন। এটা ইতিহাসে আরো অনেকে হয়। কিন্তু এই সামরিক বিজয়টা অতীতে যেমন হয়েছে ভবিষ্যতেও আরো অনেক হবে। তবে প্রকৃত বিজয়ী সমরনায়ক বা রাষ্ট্রনায়কত্ব স্টেটম্যানশিপ যেটা বলা হয় সেটা কি? সেটা হলো বিজয়টাকে বিজয়টাকে ধরে না রেখে বিজয়টাকে অবলম্বন করে স্থায়ী শান্তির পথ খুঁজে নিতে পারা। এটা হলো একজন দক্ষ, যোগ্য স্টেটম্যানশিপ বা স্টেটমেন্ট বা রাষ্ট্রনায়কের কর্তব্য বা গুণ। যে সামরিক বিজয়টাকে একটা স্থায়ী শান্তির হিসাবে ফলদার হিসেবে এটাকে ফলে রূপান্তরিত করা। আপনার সামনে এমনটা এই সুযোগটা এসেছে। আপনি সামরিক বিজয় লাভ করেছেন। এখন আপনার সামনে এই সামরিক বিজয়টাকে একটা স্থায়ী শান্তির এ ইয়াতে কনভার্ট করাটা আপনার জন্য একটা বিরাট একটা সুযোগ। ভুট্টো এটাও বলেছেন যে সত্যিকার রাষ্ট্রনায়ক হলো এ বিচক্ষণ সিদ্ধান্ত রাষ্ট্রনায়কত্ব কি? মানে সত্যিকারের পিওর মানে প্রকৃত স্টেটম্যানশিপ কি? প্রকৃত স্টেটম্যানশিপ হলো বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের শিল্প। মানে বাকচাতুর্যে এমন কোনো বাকি নেই যে ইন্দ্রার সামনে ভুট্টো প্রকাশ করেন। তো সত্যিকার রাষ্ট্রনায়কত্ব হলো বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের শিল্প। যে সিদ্ধান্ত গ্রহণটা, যে শৈল্পিক সিদ্ধান্ত গ্রহণটা ইতিহাসে চিরকাল বেঁচে থাকে। এমন কথা বললে যতই ইন্দিরা গান্ধী যতই বুড়ি হোক, গলে যেতে বাধ্য। নরম হয়ে যেতে বাধ্য। এমন প্রশ্নটা কে না চায়? পুরুষ যেখানে গলে যায় নারী তো অবশ্যই গলবে। তো আপনি যেই বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করবেন যে শৈল্পিক সিদ্ধান্ত সেটা ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে। এজন্য একজন রাষ্ট্রনায়কের জন্য, বিজয়ী রাষ্ট্রনায়কের জন্য কর্তব্য হলো ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে এমন একটা ছাড় দেয়া পরাজিত শক্তিও ভুট্টো বলেননি, মানে আমরা ব্যাখ্যার জন্য বলছি। এমন ছাড় দেয়া যার ফল ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে। যদি আপনাকে শান্তি স্থাপনের পর যে একটা মানসিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের পুরস্কার আছে, সেই পুরস্কার যদি আপনাকে জিততে হয় তাহলে পাকিস্তান নয়, বিজয়ী শক্তি অর্থাৎ ভারতের উপর দায়িত্ব বর্তায় যে নমনীয়তা দেখিয়ে ছাড় দিয়ে একটা পরিণতিতে পৌঁছা। তো ভুট্টোর এই দীর্ঘ একদম মনোমুগ্ধকর বক্তব্য এবং শৈল্পিক ধরনের অয়েলিং শুনে ইন্দিরা গান্ধী মোটামুটি হৃদয় পুরোই গলে গিয়েছে। এবং ওই দিনে চুক্তি স্বাক্ষরের যেখানে অচল অবস্থা, খালি হাতে চলে যাবে, এই এই আধা ঘন্টার একটা দীর্ঘ বক্তব্যের শোনার পর ইন্দিরা গান্ধী এতই গলে গিয়েছেন যে ওই দিনে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পরদিন ৩ জুলাই ভুট্টো পাকিস্তানে ফিরে এসেছে। তো সিমলা চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতিসংঘের ধারা মোতাবেক পাকিস্তান এবং ভারত তাদের সম্পর্ক উন্নত করবে। ২ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক মতপার্থক্য নিরসন করবে এবং শান্তিপূর্ণ উপায়ে সেগুলো সমাধানের জন্য সম্মত হবে। যদি কোনো সমস্যা সমাধানে বিলম্ব হয় তাহলে কোনো দেশেই একতরফাভাবে নিজের অনুকূল পরিস্থিতির পরিবর্তন করবে না। এমনটা সিদ্ধান্ত ছিল। তো ৩ নম্বর হলো উভয় দেশের সেনাবাহিনী ৩০ দিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যাবে। মানে ৭১ সালের আগে যে সীমানা ছিল। এই বাহিনী কাশ্মীরের যুদ্ধবিরতি রেখা অর্থাৎ ১৭ ডিসেম্বর ১৯৭১ সালের যে অবস্থান ছিল সেই অবস্থানে থাকবে কাশ্মীর সীমান্তে। আর এই কথা বলার অর্থ ছিল যে গিলগিট এবং বাল্টিস্তানের যে অঞ্চল ভারতীয় দখলে ছিল সেটা ফেরত দেওয়া হবে না। মানে সেটা তো এই ১৭ ডিসেম্বর আগে, মানে ১৭ ডিসেম্বর আগে যেটা দখল হয়েছে, সেটা ১৭ ডিসেম্বর আগে যেই অঞ্চলটা যেখানে যারা ছিল, সেই সেই নিয়ন্ত্রণ রেখায় সবাই থাকবে। তো কাশ্মীরের যুদ্ধবিরতি রেখাকে ৪ নম্বর ধারা ছিল এই কাশ্মীরের যে যুদ্ধবিরতি রেখা যেটাকে এলওসি বলা হয়, লাইন অফ কন্ট্রোল। যেখানে আজাদ কাশ্মীর এবং এম এ ভা ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত যেটা সেটাকে এলওসি বলা হয়। সেই নিয়ন্ত্রণ রেখা উভয় দেশে নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করবে। এখানে কেউ কোনো শক্তি প্রয়োগ করবে না। এবং ৫ নম্বর ধারা হলো যুদ্ধবন্দীদের প্রত্যাবর্তন যে একটা আলোচনা সেটা নিয়মিত অব্যাহত থাকবে। এই কয়েকটা মৌলিক ধারার উপর সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল এবং যে যার মতো ফিরে গিয়েছিল। তো সিমলা চুক্তিকে মনে করা হয় জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক বা কূটনৈতিক শ্রেষ্ঠতম সাফল্যগুলির একটি। এবং এটা ছিল ইতিহাসের হাতে গোনা কয়েকটা ঘটনার একটা, যেখানে পরাজিত শক্তি এবং বিজয়ী শক্তি উভয় দেশেই সমতার ভিত্তিতে চুক্তি সম্পাদন করেছে। এ সাধারণত পরাজিত শক্তির উপর জয়ী শক্তিরা চাপিয়ে দেয়। যেমনটা এখন রাশিয়া ইউক্রেনের উপর যেভাবে ইচ্ছে সেভাবে চাপিয়ে দিচ্ছে।
ইউক্রেন এখন যেকোনোভাবে চুক্তি মানতে বা যেকোনোভাবে যুদ্ধবিরতিতে রাজি। জেলেনস্কি যেকোনো চুক্তি ইয়াতে প্রস্তাবে এখন রাজি হওয়ার জন্য অবস্থায় আছে। কিন্তু পাকিস্তান এবং ভারতের সিমলা চুক্তিতে এমনটা ছিল না। মোটামুটি প্রায় সমানে, সমানে চুক্তিটা হয়েছিল। যদিও পাকিস্তানের হাতে কোনো তেমন শক্তিশালী কোনো তাস ছিল না। উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। এ এ দর কষাকষি করার মতো। এই চুক্তির আরেকটা বিস্ময়কর দিক হলো পাকিস্তান ভারতের কাছ থেকে সব তার দাবিগুলো আদায় করে নিয়েছে। কিন্তু পাকিস্তান ভারতের একটা ওই যে পূর্বে ৩ টা এজেন্ডা ছিল, ৩ টা এজেন্ডার একটাও মানেনি। এবং কারণ ভারতের মর্জি মতো কাশ্মীর সমস্যার সমাধান হয়নি এবং পাক সেনাদের যুদ্ধাপরাধের জন্য বিচার হয়নি। এবং ওই চুক্তি সম্পাদনের পরপর, সিমলা চুক্তির পর পাকিস্তানও কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। তবে আবার অন্যদিকে ভারত পাকিস্তানকে একটা বিশাল এলাকা ফিরিয়ে দিয়েছে। তবে ওই গিলগিট বাল্টিস্তানের কিছু এলাকা যেটা এম যেটা ভারত ফেরত দেয়নি, যেটাকে পরবর্তীতে লাদাখের অংশ করা হয়েছে। এবং এই অংশের বড় একটা অংশ আবার চীন কিছুদিন আগে দখল করে নিয়েছে। যাক। তো সিমলা চুক্তির অধীনে প্রায় পাকিস্তান ১২৭ বর্গ কিলোমিটার এলাকা পাকিস্তানের অধীনে এসেছিল। সেটা কোনটা? ৭১ সালের যুদ্ধে শুধু ভারত যে পাকিস্তানের এলাকা দখল করেছে এমন না। পাকিস্তানও কিন্তু ভারতের ১২৭ বর্গ কিলোমিটার একটা কাশ্মীরের ছাম্ব এলাকা আরকি। ছাম্ব এলাকাটাকে পাকিস্তান সেনাবাহিনীরা দখল করেছিল। সিমলা চুক্তির আওতায় এই এলাকাটা কিন্তু পাকিস্তান ফেরত দেয়নি। এই এলাকাটা এখন বর্তমানে আজাদ কাশ্মীর। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের অংশ। তো এটা একটা পাকিস্তানের লাভ ছিল। তো এই সিমলা চুক্তি সম্পর্কে ভুট্টো পরবর্তীতে বলতেন বিভিন্ন সাক্ষাৎকারে যে আরবরা ৫ বছর ধরে ফিলিস্তিনের ভূমি ফিরে পেতে ব্যর্থ হয়েছে। অথচ আমি ৫ মাসেরও কম সময়ের মধ্যে দখলকৃত আরব ভূমির চেয়েও অনেক বড় জমি আমি ফিরে পেয়েছি। এটা এজন্য বলেছে যে সিমলা চুক্তির সময় এ ১৯৬৭ তে যে আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল, সে ১৯০০ সিমলা চুক্তির সময় সেই যুদ্ধের বয়স ৫ বছর হয়ে গেছিল। তো ৫ বছরে ইসরায়েল এই যুদ্ধে গাজা, পশ্চিম তীর আরো অনেক আরব অঞ্চল দখল করে নিয়েছিল। কিন্তু আরবরা সেই ৫ বছর পরও সেই ভূমি উদ্ধার করতে পারেনি। কিন্তু গা এ ভুট্টো ৫ মাসের মধ্যে তার অধিকৃত ভারত থেকে তার অধিকৃত জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ কথাই ইশারায় ইঙ্গিতে বলেছিল আরকি ভুট্টো। তো এই বিষয়ে এই এখন এমন একটা কথা প্রচলিত আছে যে ভুট্টো তার মেয়ে বেনজির ভুট্টোকে একথা বলেছে একদিন কথা প্রসঙ্গে যে যখন তাকে একান্ত ব্যক্তিগতভাবে যখন আলোচনা হচ্ছিল ইন্দিরা গান্ধীর সাথে ভুট্টোর, তখন ইন্দিরা গান্ধী প্রস্তাব দিয়েছিল যে আমরা চুক্তিতে ২ টি বিষয়ের একটি আমরা করব, ফেরত দিতে রাজি। হয় যুদ্ধবন্দীদেরকে ফেরত দেব অথবা জমি ফেরত দেব। দুটোকে আমরা ফেরত দিব না। তখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমি কি জমি ফেরত নেব নাকি যুদ্ধবন্দী ফেরত নেব? তো আমাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটা জানাতে হয়েছে। তো ভুট্টো বলেছেন, "আমি যুদ্ধবন্দীকে না নিয়ে জমি ফেরত নেওয়ার পক্ষে মত দিয়েছিলাম যে, আমি জমি ফেরত নেব, যুদ্ধবন্দী নিয়ে আমি আমি এখন কথা বলব না।" এমনি স্বাভাবিকভাবে আমরা কি করতাম? ১ম এ যুদ্ধবন্দীদেরকে নিতাম। ভাই মানুষ কষ্টে আছে তাদেরকে আগে নিয়ে যাই। জমিটা পরে দেখা যাবে। কিন্তু ভুট্টো চালাক। ভুট্টো ভুট্টোর যুক্তি ছিল এটা যে, যে জমিটা যদি আজকে আমি ফিরিয়ে না দেই তাহলে আর কখনো জমি নিয়ে আলোচনা করার সুযোগ হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু বন্দীদের যে বিষয়টা, বন্দীদের সমস্যাটা বিশ্বব্যাপী। এটা মানবিক। হাজার, হাজার বন্দীকে দীর্ঘ সময় ৯৩,০০০ বন্দীকে দীর্ঘ সময় বন্দী করে রাখা ভারতের পক্ষে মাত্র অর্থনীতির জন্য বিশাল একটা চাপ। আবার এদের বন্দীদের যদি সঠিক অধিকার, তাদের যথাযথ খাবার পানি যদি দেয়া না হয়, তাহলে সেটাও তার জন্য ক্ষতিকর। আন্তর্জাতিকভাবে ভারতের রেপুটেশন মানে দুর্নাম হবে। ভারত যে সে আবার সবাই বেশিরভাগই সামরিক এবং বেশিরভাগই বড়, বড় সরকারি কর্মকর্তা। তাদেরকে যাচ্ছে-তাইভাবে রাখা যাবে না। সামরিক জাতিসংঘের আইন মেনে রাখতে হবে। তো এত এসব বিশাল চাপ। এটা পরবর্তীতে যেকোনোভাবে বন্দীদের মুক্ত করা যাবে। কিন্তু জমি যদি আজকে আমি ফেরত দেই, জমি আর ফেরত পাওয়া যাবে না। তো ভুট্টো সাথে সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমি জমি ফেরত নেব। তো এজন্যই পাকিস্তান প্রায় ১২ কি ১৩,০০০ বর্গ কিলোমিটারের বেশি জমি ভুট্টো চুক্তির আওতায় ফিরিয়ে নিয়েছিলেন। তো এবং মুক্তির বিষয়টা পরবর্তী বৈঠকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তো বিপরীতে ভুট্টোর বিপরীতে ছিলেন ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর জন্য এই সিমলা চুক্তিটাকে একটা ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হয়। কারণ যুদ্ধে জয়লাভ করার পরও তিনি কাশ্মীর সমস্যা নিজেদের মতো করে অনুকূল সমাধান করতে পারেননি। এবং সমস্ত এ এ তারপরও এটার জন্য ইন্দিরা গান্ধীর একটা দুর্নাম ছিল। তো এত দুর্নাম সত্ত্বেও তো ইন্দিরা গান্ধী এক্ষেত্রে একটা বিষয় ভালো কাজ করে সেটা হলো তিনি শত আপত্তি দেশের বিরোধিতা সত্ত্বেও তিনি সিমলা চুক্তির সমস্ত ধারাকে
যতদিন তিনি সরকার প্রধান ছিলেন, তিনি ভালো মানে পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করে গেছেন। এক্ষেত্রে ইন্দিরার চুক্তি ছিল যে, "আমি সিমলা চুক্তিটা কেন করলাম?" ইন্দিরা গান্ধীর একটা যুক্তি ছিল। যুক্তি ছিল যে, "আমি এই চুক্তি করেছি এবং চুক্তিটাকে রক্ষা করেছি এজন্য যে ১ম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো যদি পরাজিত যে জার্মানি ছিল, জার্মানির সাথে যদি নম্র আচরণ করত, যেমনটা ভারত সিমলা চুক্তিতে পাকিস্তানের সাথে নম্র আচরণ করেছিল, তাহলে পাই এম সম নম্র আচরণ করলে পাকিস এ বা জার্মানিতে হিটলারের জন্ম হতো না, ২য় বিশ্বযুদ্ধেরও প্রয়োজন হতো না।" তো পাকিস্তান এবং ভারতে ঘৃণার যে বিস্তার সেটা রোধ করার জন্যই মূলত আমি সিমলা চুক্তি আমার দিকে একটু আমার প্রাপ্তি কম থাকলেও আমি হেরে গেলেও আমি ওই চুক্তিটা এইজন্য করেছিলাম যাতে হিংসার যাতে আর বিস্তার না হয়। তো এছাড়াও মনে করা হয় যে সিমলা চুক্তির সময় কাগজে কলমে যাই লেখা হোক, ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর মধ্যে সম্ভবত মৌখিক কিছু অঙ্গীকার হয়েছিল। মৌখিক কিছু চুক্তি হয়েছিল যেটা ভুট্টো ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন। যেমন বলা হয়ে থাকে এমন বলা হয়েছিল যে, যে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলওসি পাকিস্তান এবং ভারতের যে আজাদ কাশ্মীর এবং ভারতীয় কাশ্মীরের যে নিয়ন্ত্রণ রেখা, এই নিয়ন্ত্রণ রেখার মধ্যে ভ্রমণ এবং বাণিজ্যটাকে অবাধ করা হবে। ২ দেশের জন্য উন্মুক্ত করা হবে যে সীমান্ত বাণিজ্য এবং ভ্রমণটা খুলে দেওয়া হবে সীমান্তটা। এভাবে ২-১ বছর চলার পর যখন আসা যাওয়াটা স্বাভাবিক হবে, এই ২-১ বছর মধ্যে ভুট্টো কি করবে? পাকিস্তানের জনগণকে কাশ্মীরের যে বিভাজন, যে ভারত অধিকৃত কাশ্মীরকে ভারতের একটা অবি অবিসংবাদিত অংশ বলে মেনে নেয়ার জন্য পাকিস্তানের জনগণকে ভুট্টো মানসিকভাবে প্রস্তুত করবে। এরপর একটা সময় যাওয়ার পর যখন পাকিস্তানের বিষয়টা স্বাভাবিক হবে, তখন এই নিয়ন্ত্রণ রেখাকে একটা স্থায়ী সীমান্ত হিসেবে ঘোষণা করা হবে, যেটা ভারতের পক্ষে যাবে। এই ধরনের একটা মৌখিক অঙ্গীকার কারো মতে ভুট্টো ইন্দিরা গান্ধীকে কর দিয়ে এসেছিলেন। তো এভাবে অগ্রসর হলে কি হবে? এম এম এ ধীরে ধীরে পাকিস্তানের জনগণও হিংস্র হবে না এবং ভুট্টো সরকারও কোনো হুমকির সম্মুখীন হবে না। তো এই কারণেই হয়তো এমন মৌখিক স্বীকৃতির কারণে ইন্দিরা গান্ধী হয়তো সিমলা চুক্তিতে কাশ্মীর সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপর জোর দেননি। তবে যদি কখনো কোনো গোপন মৌখিক ই প্রতিশ্রুতি থাকলেও পাকিস্তান কখনো এই ধরনের প্রতিশ্রুতি পূরণ করেনি। তো এবং এই ২ দেশের এখনো ২ দেশের মধ্যে যে বিরোধপূর্ণ এলাকা সেটা বিরোধপূর্ণ রয়ে গেছে। সিমলা চুক্তির পর যখন চুক্তি করা হলো বা পাকিস্তান যখন ভূমি ফেরত পেয়েছে, এরপর পাকিস্তানের যুদ্ধবন্দীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তান কৌশলে আন্তর্জাতিক মহল থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করেছে। তো পরের মাস জুলাইতে তো হলো, আগস্টে চীন বাংলাদেশের সদস্যপদ লাভ করার জন্য যে আবেদন করেছিল সেটাকে ভেটো দিয়েছে যে বাংলাদেশ সদস্যপদ যাতে লাভ না করতে পারে। তো এটাও একটা ভারতের উপর একটা চাপ ছিল যে চাপের পর নানা দিকে চাপ আ আর চাপের কারণে ভারত কি করল? একটা দাবি যে বন্দীদেরকে বিনিময়ের একটা চুক্তিতে বসার জন্য আবার সম্মত হলো। তো ১৯৭৩ সালের ২৮শে আগস্ট ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্দি বিনিময়ে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। তো পরের মাসে ২৮শে সেপ্টেম্বর ১ম ধাপে ৮৪২ জন বন্দী ওয়াঘা সীমা, এখন যে ওয়াঘা সীমান্তটা পাকিস্তান বন্ধ করে দিয়েছে। সিমলা চুক্তির আওতায় এই ওয়াঘা সীমান্তটা খুলে দেওয়া হয়েছিল। এরপর থেকে এই সীমান্তটা খোলা ছিল। এখন ওয়াঘা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। তো এই ওয়াঘা সীমান্ত দিয়ে ৮৪২ জন বন্দী পাকিস্তানে প্রবেশ করেছে এবং এদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক এবং এদের বেশিরভাগ ছিল নারী এবং শিশু। তো এই বন্দীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া পরবর্তী কয়েক মাস ধরে চলেছিল। তো ১৯৭৪ সালের ৩০ এপ্রিল ৭৩৪ জন বন্দীর শেষ দল পাকিস্তানে গিয়েছিল। এই শেষ দলে ছিল পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের মানে বাংলাদেশ কমান্ডের প্রধান সেনাপতি জেনারেল নিয়াজিও এই দলের সবার শেষে তিনিও সবার সাথে গিয়েছেন। তিনি সবার আগে যাননি। সবাইকে সর্বশেষ দলের সাথে তিনি পাকিস্তানে গিয়েছেন। তো ১৯৭১ সালের যুদ্ধে যখন পাকিস্তানি বন্দীরা ভারতে ছিল, তখন ৬১৭ জনের ভারতীয় সেনাও পাকিস্তানি বন্দী ছিল। তো জুলফিকার আলী ভুট্টো কি করেছেন? ১৯৭২ সালের শেষের দিকে এই ৬১৭ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিয়েছেন। তো ভারত দাবি করেছে যে তাদের আরো ৫৪ জন সৈন্য পাকিস্তানে নিখোঁজ আছে অথবা পাকিস্তানে তারা বন্দী আছে, তাদেরকে মুক্তি দিতে হবে। পাকিস্তানের সরকারি অবস্থান হলো যে না, তাদেরকে ছাড়া কোনো ভারতীয় বন্দী নেই। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের প্রতি একই দাবি করা হয় যে ১৯৬৫ এবং ১৯৭১ সালে এ যুদ্ধে নিখোঁজ হওয়া ৩৮ জন সেনা ভারতের কোথাও না কোথাও বন্দী আছে। তো ভারতও বলে যে, "না, আমাদের কাছে এমন কোনো বন্দী নেই।" তো
এরপর যখন ভারত থেকে পাকিস্তানের যুদ্ধবন্দীরা পাকিস্তানে গেল, তারপর থেকে পাকিস্তান থেকে বাঙালি নাগরিক যারা ঢাকায় আসতে চেয়েছে তাদেরকেও আসার একটা সুযোগ দেওয়া হয়েছে। অনেক বেশিরভাগ মানুষ পাকিস্তানে রয়ে গেছে। এখনো অনেক বিশাল একটা জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী পাকিস্তানে লাহোরে, কাশ্মীরে, এ এ লাহোরে আছে, ইয়াতে আছে, রাওয়ালপিন্ডিতে আছে, করাচিতে আছে, এখনো রয়ে গেছে। তো এদের ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে আর পাকিস্তান সরকার বাধা সৃষ্টি করেনি চুক্তি হওয়ার পর। তো বাংলাদেশে এর বিপরীতে বাংলাদেশেও প্রায় ৫০,০০০ মতো পাকিস্তানি নাগরিক, যাদেরকে বিহারি বলা হয়, তারা আটকে ছিল। এম তারা, তাদের কেউ গিয়েছে, তারা অধিকাংশই তারা পাকিস্তানে ফিরতে পারেনি এবং বাংলাদেশ সরকারও তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা জেনেভা ক্যাম্পে, মোহাম্মদপুরে, মিরপুরে বিভিন্ন জায়গায় বিহারি ক্যাম্পে তারা আটকে ছিল। তবে হ্যাঁ, ২০০৮ সালে বাংলাদেশের হাইকোর্ট তাদেরকে পরবর্তী সেই বিহারি শরণার্থীদের পরবর্তী প্রজন্মকে তারা বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিল। তো ১৯৭১ সালে যে পাকিস্তানের যে বিপর্যয়, বাংলাদেশ এবং ভারতের সাথে যুদ্ধে যে পরাজয়, সেটার পরে জেনারেল মানে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানকে মোটামুটি একটা স্থিতিশীল করার চেষ্টা করেছে। কিছুটা সফল হয়েছে। অর্থনীতি, বন্দি বিনিময় এবং অধিকৃত জমি উদ্ধার করা ইত্যাদিতে মোটামুটি এক ধরনের একটা সফল বলা যেতে পারে তাকে। এবং ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসাবে। তো এরপরে বাংলাদেশ মোটামুটি পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের অবস্থা অনুকূল ছিল। এখন এরপরে ভুট্টোর সামনে বড় যে চ্যালেঞ্জ ছিল সেটা হলো পাকিস্তানের জন্য একটা সংবিধান রচনা করা। তো এই সংবিধানটার রচনা করার জন্য পাকিস্তান পরবর্তী পদক্ষেপ নিয়েছে। ভুট্টো এটা ভুট্টোই মোটামুটিভাবে পাকিস্তানের যে বর্তমান সংবিধান, এটার রচয়িতা, উদ্যোক্তা ভুট্টো। এর জন্য এ এ এটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। ভুট্টোকে তার আদর্শ যে ইসলামিক সোশ্যালিজম এর যে যার ভূত ছিল, সেই ভূতের ক্ষেত্রে অনেক আপোস করতে হয়েছে, ছাড় দিতে হয়েছে। এছাড়াও বেলুচিস্তানের যে সংকট, এই সংকটে যে সামরিক শাসনের পর সামরিক অভিযান চালানো হয়েছিল, সেটাই ভুট্টোর শাসনামলে, ভুট্টোর অনুমোদন ক্রমে সামরিক অভিযান চালানো হয়েছিল। এই ধরনের আরো অনেক উত্থান-পতন, ভুট্টোর ফাঁসি হওয়া থেকে শুরু করে নানা ধরনের ঘটনা আছে। তো পাঠকদের বা শ্রোতাদের যদি আগ্রহ থাকে, আমরা ভুট্টোর জীবনের আরো অন্যান্য ঘটনাগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে এই গল্পটা আমরা শোনাবো। তো এছাড়া পাশাপাশি আমাদের আরেকটা আলোচনা শুরু হবে, সেটা হলো এই আরব-ইসরায়েল যুদ্ধ। যে ৩ টা বিখ্যাত বড় যুদ্ধ হয়েছিল, সেটা নিয়ে আমরা ধারাবাহিক ২-৩ পর্ব আলোচনা আমরা গত বছর ঘোষণা দিয়েছিলাম। এটা আমরা ২-১ দিনের মধ্যে আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ধারাবাহিক আলোচনাগুলো সু সু এ নিয়মিত করার এবং সেটার প্রস্তুতি নেওয়ার এবং সেটাকে ভালোভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং এই আলোচনাগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পাঠকের উপযোগী করে বই আকারে দ্রুত বের করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।